আমরা ব্যাক স্টেজে কথা বলছিলাম যে নতুন দুদক চেয়ারম্যান যিনি তার প্রসঙ্গে। তো আপনি জানেন যে দুদক চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তিনি হচ্ছেন মিস্টার আব্দুল মোমেন। এবং দুদক চেয়ারম্যান হওয়ার আগে তিনি যে পদটিতে ছিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ ছিল। অর্থাৎ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। এবং এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা পোস্ট। কারণ ওই পোস্টে থেকে তিনি আ বলা চলে যে স্বরাষ্ট্র উপদেষ্টার তো অনেক ধরনের ফাইল আছে বা কাগজপত্র আছে যেগুলোতে তিনি সই করার আগেই এই সচিব হিসেবে বা সিনিয়র সচিব হিসেবে তিনিই কিন্তু সই করতেন বা তার নির্দেশেই কিন্তু ওগুলো বাস্তবায়ন হতো। তো আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই যে আমি একজন ভুক্তভোগী, একজন পুলিশ কর্মকর্তা ২০ তম বিসিএস অর্থাৎ এই হারুনদের ব্যাচের যিনি ছিলেন, সেই পুলিশ কর্মকর্তা তিনি ৮ বছর ধরে ওএসডি ছিলেন আওয়ামী লীগের শাসনামলে। এবং হারুনের মানে প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি ৮ বছর ওএসডি ছিলেন। এবং তাকে নিয়ে মানবজমিন থেকে শুরু করে দেশের অনেক জাতীয় দৈনিকে পরবর্তীতে বড় করে সংবাদ ছাপা হয় এই ৫ই আগস্টের পরে। যে ৮ বছর একজন পুলিশ কর্মকর্তা তিনি ওএসডি ছিলেন এবং এতটা তিনি জুলুমের শিকার হয়েছিলেন। তো আমরা আশা করেছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে সেই পুলিশ কর্মকর্তাকে তার শপথে বহাল করা হবে এবং তাকে ডিআইজি হিসেবে তাকে প্রমোশন দেয়া হবে এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে যে ভুয়া বিভাগীয় মামলাগুলো করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হবে। তো এক্ষেত্রে মূল কলকাঠি যিনি নাড়তে পারতেন তিনি হচ্ছেন মিস্টার আব্দুল মোমেন। তো আপনি জানেন যে আমি কিন্তু পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি। বেনজির আহমেদ থেকে শুরু করে যত কুখ্যাত পুলিশ কর্মকর্তা তাদের মুখোশ কিন্তু আমি উন্মোচন করেছি। তো আমি সেই দাবি থেকেই কিন্তু আমি মিস্টার আব্দুল মোমেনকে ফোন করেছিলাম। আমি তার সাথে কথা বলেছি। আমি তাকে টেক্সট করেছি এবং আমি তাকে বলেছি যে এই পুলিশ কর্মকর্তা তার উপরে জুলুম হয়েছিল। আপনারা এই নতুন সরকার তাকে যথাযথভাবে মূল্যায়ন করুন এবং তাকে তার শপথে বহাল করুন। তার প্রমোশন যেটা সে ডিজার্ভ করে আদালতের রায়ে তাকে অ্যাডিশনাল ডিআইজি বানানো হয়েছে। ওই ডিআইজি পদে তাকে বসান এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে ভুয়া বিভাগীয় মামলাগুলো আছে এগুলো প্রত্যাহার করেন। তো ৪ টা বিভাগীয় মামলা ছিল। তিনি ১ টা মামলা প্রত্যাহার করেছেন। আর বাকি ৩ টা মামলা তিনি ঝুলিয়ে রেখেছিলেন ইচ্ছাকৃতভাবে। তো এই হচ্ছে মিস্টার আব্দুল মোমেন। তো তারপরেও আমি ইগনোর করতে চাই ওই বিষয়টা। ধরেন আমি ইগনোর করলাম ওই বিষয়টা। তারপরে প্রসঙ্গ থাকে যে ব্যক্তি হিসেবে বা একজন সৎ মানুষ হিসেবে আব্দুল মোমেন কতটুকু ভালো মানুষ। যেহেতু তিনি দুর্নীতি দমন কমিশনের একজন চেয়ারম্যান হলেন। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনি দেখেছেন হয়তো জুলকারনাইন সামির পোস্ট এবং আপনি দেখেছেন হয়তো পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন সবাই কিন্তু এই মিস্টার মোমেনের যত ধরনের দুর্নীতি আছে বিমানে যখন তিনি ছিলেন সেগুলোর কিন্তু একদম বিস্তারিত ফিরিস্তি তারা প্রকাশ করেছেন। এবং আমি ৩ সপ্তাহ আগে আমি নাগরিক টিভিতেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা শিরোনামই ছিল যে নতুন দুদক চেয়ারম্যান হতে যাচ্ছেন মিস্টার আব্দুল মোমেন। এবং সেখানেও কিন্তু আমি বিস্তারিতভাবে আব্দুল মোমেনের যে যত ফাইন্যান্সিয়াল ক্রাইমস ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি ওই ভিডিওতে আমি তুলে ধরেছিলাম। তো এখন এই ধরনের একটা মানুষকে যখন দুদক চেয়ারম্যান বানানো হয়, তখন কিন্তু এই সরকারের ইনটেনশন বা এই সরকারটি আসলেই সঠিক পথে যাচ্ছে কিনা ওটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে। তো এক্ষেত্রে আপনি একজন এভিয়েশন এক্সপার্ট, আপনি অনেক বছর এই এভিয়েশন খাতের সাথে আপনি সংশ্লিষ্ট ছিলেন। তো আপনি এই সম্পর্কে হয়তো আমাদের থেকেও ভালো জানেন এবং আপনার সাথে আমি ব্যাক স্টেজ যখন কথা বলছিলাম, তখন আপনি এই আব্দুল মোমেন সম্পর্কে কিছু ভালো, ভালো কথাও বলছিলেন আমার কাছে। যদিও আমরা আমাদের অনুসন্ধানী রিপোর্টে বা আমাদের ব্যক্তিগত ইন্টারেকশন এ এই মানুষটির একটা বিপরীত চিত্র আমরা দেখেছি। তো আমি আপনার কাছে আসলে সব মিলে একটু মূল্যায়ন জানতে চাই যে আসলে তাকে দুদক চেয়ারম্যান করাটা কি আপনি ঠিক একজন হয়েছে বলে আপনি মনে করেন কিনা? এবং আ আ আ কি বলবো? খুব ভালো রিপোর্ট করেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমে। বিশেষ করে পুলিশের ব্যাপারে আপনার রিপোর্টগুলা তো যুগান্তকারী। এবং এগুলা বলা যায় 100% আপনি বলতে পারেন এগুলো সত্য রিপোর্ট আপনি করছেন। এবং আপনি যে কথাটা বললেন, বর্তমানে যে নতুন দুদক চেয়ারম্যান, এখানে আপনার রিপোর্টটা আমি অন্তত কয়েকবার শুনছি। প্লাস আমাদের আরেকজন ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকান্নান শাহেরের প্রায় ৪০-৫০ পাতার একটা রিপোর্ট, সেটাও আমি পড়ার চেষ্টা করছি। এভিয়েশন লাইনে উনি যেহেতু বিমানের এমডি ছিলেন এবং সেই হিসাবে সেগুলো আমি দেখছি। এখন দুর্নীতি দমন কমিশনে আমরা মনে করছিলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করছিলাম মুনীর চৌধুরী নামে একজন অত্যন্ত বাংলাদেশের সিভিল সার্ভিসে একজন দক্ষ অফিসার, অত্যন্ত ভালো অফিসার, যিনি কিছুদিন দুর্নীতি দমন কমিশনে মহাপরিচালক ছিলেন। কিন্তু পরে উনাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। তাকে হয়তো সচিব-টচিবও করা হয় নাই, যে
জাতীয় জাদুঘর বা বিজ্ঞান জাদুঘরের তারে মহাপরিচালক করে দেওয়া হয়েছে, পরে মনে উনি রিটায়ারমেন্টে চলে গেছে। তো তাকে করা হয় নাই। আরো দু একজন অত্যন্ত নামজাদা অফিসার ছিল, তার মধ্যে মুনির চৌধুরী নাম্বার 1 ছিল বলে আমরা জানতাম। এগুলো পত্র-পত্রিকায় দেখছি বা আমরাও অনেকের সাথে কথা বলে মনে করছিলাম তাকে করা হবে। এখন ডক্টর মোমেনকে করা হইছে, আমি যতটুক জানি সেটা হলো ডক্টর মোমেন একজন সিরিয়াস অ্যান্টি আওয়ামী লীগ মানুষ, এবং আমি আপনার সাথে বা জুলকারনাইন সাহেবের সাথে আমি করব না, কারণ আমি আপনাদের সাথে মানে ডেট্রিমেন্টাল কোনো কথা বলবো না, কারণ আপনারা তো অনেক বেশি ইনভেস্টিগেট করছেন বা জানেন। আমি সেই পর্যায়ে এখনো যাই নাই। তবে শুধু আমি এটা বলবো, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এত বেশি নিউট্রাল হওয়া দরকার, অতীতের মতো কোন আওয়ামী লীগের পান্ডা এমনকি কোন রাজনৈতিক দলকে সহযোগিতা করা, সেটা বিএনপি হোক জামাতই হোক, এই ধরনের। এবং আপনি যে বললেন এভিয়েশন লাইনে আমার সামান্য অভিজ্ঞতা আছে, এটা ঠিক আছে, এবং সেখানে অবশ্যই সেখানে হজ নিয়ে যে বিমানের যে টেন্ডার হয় এগুলো নিয়ে তো আমরা জানি, এগুলা তো বড় ধরনের দুর্নীতি হয়, এতে কোনো সন্দেহ নেই। এবং ওখানে একটা লজিস্টিক এয়ারের কথা বলা হয়েছে, ওইটা আমি লজিস্টিক এয়ারের সাথে আমার নিজেরও ব্যবসা বাণিজ্য একসময় ছিল। লজিস্টিক এয়ারের মালিকদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে অনেকের এখনো আমাদের যুক্তরাষ্ট্রের, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে এখনো যোগাযোগ আছে। এখানে কোনো সন্দেহ নেই এখানে দুর্নীতি হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। এবং বিমানের এমডি হিসাবে উনি দায় দায়িত্ব সেটা এড়াইতে পারেন না। তবে একটা জিনিস শুধু আমি আপনাকে বলতে চাই, যেটা আপনাকে অফলাইনে বলছিলাম, সেটা হলো এই দুর্নীতির পরিপত্রগুলা তৈরি করছে আওয়ামী লীগের আমলে এবং ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে। তো এখানে আমি বলবো না এগুলা সবগুলা সর্বব মিথ্যা, তবে এগুলা রিইনভেস্টিগেট করা উচিত, কারণ দুর্নীতি দমন কমিশনে যদি এগুলার যদি 10-20% সত্য হয়, তাইলে হি ইজ আনফিট টু বিকাম চেয়ারম্যান অফ এসিসি বা দুদক, আমরা যেটাই বলি। কারণ দুর্নীতি দমনকে যদি আমরা যদি, তাহলে এই যে আমাদের এই বর্তমান যে সো-কল রাষ্ট্রপতি, এই যে চুপ্পু, কি পরিমাণ শয়তান ছিল, কি পরিমাণ বিএনপি বা জামাত বা অন্যান্য সাধারণ ব্যবসায়ী যারা আওয়ামী লীগ করে নাই, তাদেরকে কি পরিমাণ হয়রানি করা হয়েছে, তো সেগুলো তো আমরা নিজেরা জানি, আমরা নিজেরাও ভুক্তভোগী, আমি নিজেও ভুক্তভোগী মনে করেন। তো সুতরাং কোন দেশে দুর্নীতি যদি আপনি বন্ধ করতে চান, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই যে সরকার, এখানে ন্যূনতম দুর্নীতিবাজ যার গায়ে গন্ধ আছে তাকে চেয়ারম্যান করা অত্যন্ত দুঃখজনক। এটা যদি কোনো রাজনৈতিক সরকার হতো, হয়তো আমরা বলতাম যে সে রাজনীতি করে দিস দ্যাট। আমি মনে করি এখন ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে বা অন্য কেউ ক্ষমতায় আসে, দলবাজ কোন দুর্নীতিবাজকে আর এসিসি চেয়ারম্যান করতে পারবে বলে আমি মনে করি না। তো আপনার সাথে তো শুধু এটা বলবো, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো, কোন অ্যাপয়েন্টমেন্টই চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্টই আপনার নির্ধারিত থাকার কোনো কথা না। তাকে 2 বছর বা 3 বছর জন্য নিয়োগ করছেন, কিন্তু দয়া করে একটু ভেরিফাই করেন যে এটা আমাদের ডকুমেন্টেড। আপনারা এগুলা দয়া করে একটু ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করেন, ভিত্তিক নিয়োগ বাতিল করে এই যে মুনীর চৌধুরীর মতো দুর্নীতির বিরুদ্ধে, সত্যিকার দুর্নীতির বিরুদ্ধে, কারণ দুর্নীতি দমন কমিশনের ভিতর আগে যে শুদ্ধি অভিযান করতে পারবে সেই হচ্ছে সবচেয়ে ফিট অন্যদের দুর্নীতি ধরার জন্য। আমার নিজের গায়ে গন্ধ রেখে তো আমি দুর্নীতি থামাইতে পারবো না। তো সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আমাদের আস্থা, আপনার প্রতি আমাদের বিশ্বাস, আপনার প্রতি 18 কোটি শুধু মানুষ না, সারা বিশ্বের মানুষ আপনাকে সম্মান করে। আপনি একজন দুর্নীতি মুক্ত
এবং আপনি শুধু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে আপনার এটা আমি মনে করি ক্ষুদ্র পরিচয়। আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি পুরো বিশ্বের কাছে একটা মডেল। পুরো বিশ্বকে বদলানোর জন্য, বিশ্বের লাইফস্টাইল বদলানোর জন্য, সারা বিশ্বের যে বর্তমান যে আপনার কালচার, এই কালচার বদলানোর জন্য যে আপনার যে অ্যাপ্রোচ, সেখানে কোন রকমের দুর্নীতি যায় না এবং যাবে না, এটা আমরা বিশ্বাস করি। তো সুতরাং আপনি যে তরুণদেরকে, আজকেও আমি দেখলাম আপনি বিশেষ করে মেয়েদেরকে যে উদ্বুদ্ধ করছেন যে তোমরা যে কত পাওয়ারফুল, মেয়েদেরকে উনি বলছেন যে স্টুডেন্টদেরকে যে তোমার মা যেটা পারে নাই তুমি সেটা পারতেছো। একইভাবে আমি মনে করি আপনি যেটা পারবেন পৃথিবীর অনেকেই সে পারবে না, বাংলাদেশে তো নাই। তো আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, দুর্নীতি দমন কমিশনের মতো এত বড় একটা অত্যন্ত দামি একটা পদ, এটা শুধু পদ না, চিফ জাস্টিস যেরকম দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান যেরকম, আমি মনে করি দুর্নীতি দমন কমিশনও সেরকম একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ভালো পদ, যেখানে একজন ভালো মানুষ, যেখানে সত্যিকার একজন কার্যকর মানুষ, শুধু ভালো মানুষ না, যে দুর্নীতি মুক্ত থেকে বাংলাদেশ সত্যিকারের দুর্নীতিকে ঠুটি চেপে ধরতে পারবে। তো আমি মনে করি নিয়োগ এটাই সবচেয়ে শেষ নিয়োগ না। আপনি দয়া করে আইন উপদেষ্টাকেও আমি বলবো, আপনারা দয়া করে যেসব অভিযোগ আসছে, আমরা তো ব্যক্তিগতভাবে সাকিব বা আমি বা জুলকারনাইন সাহের, আমরা তো কেউ আমাদের কোনো ব্যক্তিগত অ্যাপ্রোচ নাই, আমাদের দেশের অ্যাপ্রোচ, সামগ্রিক অ্যাপ্রোচ। তো আপনাদেরকে অনুরোধ করব, ওনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে অভিযোগগুলো একটু মানে খতিয়ে দেখেন, খতিয়ে দেখে যদি উনার প্রমাণ হয় তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেন, আর যদি না হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি মনে করি you should look into the allegations against him, যাতে ওই চুপ্পুর মতো বা ইকবাল মাহমুদের মতো বা এই যে ইমিডিয়েট যে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথেও যে জড়িত ছিল, এর আগে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যে ছিল, তার নামটা আমি ভুলে গেলাম, সাবেক স্বরাষ্ট্র সচিব, সেও জড়িত ছিল আমাদের, এই যে তাদেরকে এখানে গ্রেপ্তার কেন করা হচ্ছে আমি জানি না। এইরকম অফিসার আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের আমলে একজন ভালো, দক্ষ, দুর্নীতিমুক্ত মানুষ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হোক। এটাই আমাদের শেষ অ্যাপ্রোচ। ধন্যবাদ।